দেখেন 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন এটা আমরা পারবো কিনা দেখেন। 1 নাম্বার প্রশ্ন বলা আছে হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়। এগুলা কিভাবে বড় বের করতে হয় এই নিয়মগুলো তো আপনাদের জানা আছে, তাই না? এগুলা অনেকগুলা নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে আপনি কি করা, গুণ করা, বুঝছেন? গুণ করে বের করা যায়। কীরকম? যেমন উত্তর যেহেতু এইটা দিয়ে আমরা একটু পরীক্ষা করি। যেমন এখানে লিখলাম আমরা 3/2, এখানে আমি ওই সংখ্যাটা লিখব। ওই সংখ্যা হচ্ছে কত? 11/8 এটা লিখলাম। লেখার পরে আপনারা এইভাবে গুণ করবেন। 3-এর সাথে 8 গুণ করলে কত হয় বলেন? 3-এর সাথে 8 গুণ করলে 24 হয়। আর 11 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 22 হয়। 22 হয়। তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো? এইটা বড়, 11/8টা হচ্ছে বড়, ঠিক আছে? তো এইভাবে আপনারা কি করবেন, পরীক্ষা করবেন যে কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে। তো আশা করি এই প্রশ্নটা খুবই সহজ ছিল, আমরা সবাই পারবো এটা। আমি আগায়া যাচ্ছি, ওকে। 2 নাম্বার প্রশ্নটা আমরা পারবো কিনা দেখেন। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো এই ধরনের চক্রবৃদ্ধি মূলধনের অনেকভাবে অঙ্কগুলা করা যায়। আপনাদের যেহেতু আমি শেখার উদ্দেশ্যে আসছি, এজন্য আমি কয়েকটা নিয়ম আপনাদেরকে একটু শেখাই। আপনারা এইভাবে সলভ করতে পারবেন চাইলে। দেখেন, আপনি চাইলে এইভাবে গড় অঙ্কন করেও কিন্তু সলভ করা যায়। কীরকম গড় অঙ্কন করে সলভ করা যায় দেখেন। দেখেন আমি এখানে কয় বছর আছে বলেন তো? এখানে কয় বছর আছে? 2 বছর। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য বলছে। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন আপনাকে বের করতে বলছে, তাই না? তো আপনি চাইলে এইভাবে অঙ্কটা করতে পারেন। যেহেতু 2 বছর বলছে, আপনি 2 বছরের জন্য এইভাবে 2টা গড় অঙ্কন করতে পারেন চাইলে। এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। আপনি চাইলে এই নাম্বার পদ্ধতিতে আপনি করতে পারবেন। আর এখানে আপনি যে জিনিসটা করবেন, সব সময় এখানের যে আসল যেটা 400 টাকা এটা আপনি লিখে নেবেন। 400, যেহেতু 2 বছরের জন্য 2 গড় আমি দিলাম, কথা বুঝছেন? 2 বছর, এর জন্য আমি 2টা গড় দিচ্ছি। তাহলে এরপরে বুঝি নেই। আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন, এখনের যে কাজটা এটা হচ্ছে এই যে 400 টাকা আছে, এটা তো হচ্ছে আপনার কি আসল বা মূলধন, তাই না? আসল বা মূলধন। এখন আপনি 400 টাকার ওপর 5% কত হয়? 400 এর 5% কত হয়? 400 এর 5% কত হয় বলেন? 20, তাই না? 400 এর 5% কত হয়? 20। আপনি এখানে 20 2বার লিখবেন, এই যা আছে সব লিখে ফেলবেন এইরকম। এরপরে আপনি যে কাজটা করবেন, এখানে আছে কত? 20, 20-এর আবার 5% নেবেন। অর্থাৎ এই উপরেরটা মানে এই গড়ের মধ্যে যা থাকবে তার 5% করে আগাবেন। তো এটার 5% কত হয়? 20-এর 5% কত হয়? উপরে 5 আর নিচে হচ্ছে 100। এইটা দিয়ে এটা কাটলে 20, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 1। তার মানে 20-এর 5% হচ্ছে আপনার 1। এখন আপনি এই যে এগুলা যেগুলা এখানে 1টা গড় 2টা গড় 3টা গড় এখানে যা আছে সব হচ্ছে মুনাফা। এগুলা সব হচ্ছে কি? মুনাফা। এগুলা সব হচ্ছে মুনাফা। এই গড়ের অঙ্ক যাদের মানে মুনাফার আরেকটু অ্যাডভান্স শিখতে চাচ্ছেন, আমার ইউটিউবে গিয়ে দেখবেন 1.5 ঘন্টার একটা ক্লাস আছে। আপনারা চাইলে ওই ক্লাসটা করে নিতে পারেন। করলে এই আইডিয়াটা আরও একটু স্বচ্ছ ধারণা আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, যে বুঝি নাই। হ্যাঁ, ওই লিঙ্কে গিয়ে আপনি পাবেন। একটা ক্লাস আছে অনেক আগের পেইড ব্যাচের। তো আপনি এই ক্লাসটা করলে মোটামুটি এই সবগুলো বুঝে যাবেন। তো আপনি এখন কি করবেন,
এই মুনাফা যেগুলো আছে সবগুলা যোগ করবেন, আর এইটার নাম কি মূলধন। তাহলে মূলধনের সাথে যখন আপনি মুনাফা তখন হয়ে যাবে চক্রবৃদ্ধি মূলধন। তখন চক্রবৃদ্ধি মূলধন কত হবে দেখেন, এই 400 টাকা তো যোগ করবেন, এইটার সাথে এই মুনাফাগুলো যোগ করে দিবেন 20 প্লাস 20 প্লাস 1, তাহলে কত হয় 441, তাই না? এগুলো যোগ করলে কত হবে 441। এটা হচ্ছে আপনার উত্তর। এটা হচ্ছে একটা নিয়ম, এই পদ্ধতিতে আপনি চাইলে করতে পারবেন। গেল, এখন আসেন সূত্র দিয়ে যদি আমরা করতাম নর্মাল নিয়মে, তাহলে আমরা কিভাবে করব এটা আমরা একটু দেখাই দিই। এটা হচ্ছে 1 নম্বর মেথড, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তো আমি চাচ্ছি যে যতগুলো ম্যাথ আছে আমরা সুন্দর করে আগাই, যেহেতু ওইটা থেকে যাতে আমরা আরও কিছু ম্যাথ করতে পারি। শুধু ম্যাথ সলভ করে দিলে আসলে হয় না। তো আমি জব সলিউশনের যে জিওটা শুরু করছি, এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক এইভাবে আমি সলভ করে দিব আপনাদের, যাতে এখান থেকে শেখা যায়। কোনটা? ওইটা আবার রিভিউ করব না। আচ্ছা দেখেন, এখানে কয় বছর? 2 বছর। 2 বছর টাকায় আমি এইভাবে 2টা গড় নিয়েছি। যদি 3 বছর হইতো তাহলে আমি এইভাবে গড় বানাইতাম, 1 গড়, এই 3টা গড় বানাইতাম, 1 2 3। তো 3 গড় হলে কিভাবে হবে আমার মনে হয় আপনারা এই লম্বা ভিডিওটা দেখেন আমার, তাহলে আরেকটি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? তো এখানে হচ্ছে 2 গড় আছে, আর এখানে আপনি যেটা করবেন, এই যে আসলটা আপনি লিখবেন। তো এইটার 1% কত? 20। আপনি সব গড়ে 20 বসাবেন। এরপরে আবার 20-এর 1% হচ্ছে 1, এখানে 1 বসাবেন। তারপরে সব যোগ করে দিলে আপনাকে এখানে চক্রবৃদ্ধি মূলধন আপনি পেয়ে যাবেন 441। আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পারছেন সবাই? ওকে, আচ্ছা এখন আসেন, আমি যদি আপনারা মানে সূত্র দিয়ে করতেন, তাহলে সূত্রটা এরকম, P+1 উপরে আর নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে n, তাই তো? তাহলে P কত? P হচ্ছে এখানে 400, 1 প্লাস আর কত? আর হচ্ছে আপনার 5, তাহলে এখানে 5/100, আর এখানে হচ্ছে 2, বুঝছেন? এখানে 2। তাহলে এই অঙ্কটা কীরকম হবে? 400, এটাকে যদি আমরা লসাগু নেই তাহলে হবে 100, উপরে হবে 100 প্লাস 5, এইটা হচ্ছে 2 বার, তাহলে হচ্ছে 400, উপরে হবে 105 ডিভাইডেড বাই 100। এটা কয়বার আছে? 2 বার, আমরা লিখে নেই 105, আর নিচে হচ্ছে 100। এই আইডিয়াটা বুঝছেন কিনা সবাই বলেন? বুঝছেন? এখন আপনি যে জিনিসটা করবেন, এইটা দিয়ে কাটবেন, এইটা দিয়ে 4, তাই তো? তারপরে কি করা যায়, এটা আপনি এখানে হচ্ছে 5 দিয়ে কাটতে পারবেন, 25 দিয়ে কাটতে, মানে 5 দিয়ে করা যাবে, তাই না? 5 20 করা যাবে, 5 20, তারপরে হচ্ছে 5 21 করা যাবে না? এরকম এখানে হয় 4 5, হ্যাঁ, এখানে হচ্ছে 5 21, 4 4 কাটলাম, তাইলে 21 21 গুণ করলে কত আসে? 441। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই বলেন? বুঝছেন সবাই? একটু কথা বলি না, আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনারা কি কথা বলবেন না বলেন? ওকে, ক্লিয়ার গেল। কয়টা নিয়ম দেখাইলাম? দেখাইলাম? 2টা। এটা শেখানোর মানে হচ্ছে আপনি যাতে অ্যাপ্লাই করতে পারেন, ওই হচ্ছে 2টা। আরেকটা মেথড দেখাই আপনাদের। আরেকটা মেথড হচ্ছে এরকম 4টা আছে, আমি 3টা পর্যন্ত দেখাচ্ছি লাস্ট। আপনারা যখন চক্রবৃদ্ধি আসবেন সরাসরি এইটা লিখবেন। এটা লেখার পরে এখানে যত পার্সেন্ট লেখা থাকবে, আপনি এখানে 5 থাকলে 105 লিখবেন, 20 থাকলে 120 লিখবেন, যাই থাক আপনি 100 দিয়ে লিখবেন। যখন 5% আছে আপনি লিখবেন সরাসরি 105 ডিভাইডেড বাই 100, আবার 105 ডিভাইডেড বাই 100। 2 বছর টাকায় 2 বার লিখলাম, 2 বছর আছে। আপনার বিষয়টা ক্লিয়ার? জি 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 জি। এখানে যদি 20 বছর থাকে তাহলে আপনি লিখবেন 120/100। এখানে যদি 30 বছর থাকে তাহলে আপনি লিখবেন 130/100। এখন আপনি এখানে 3 বছর জি, যদি 5 বছর থাকে 5 বার যাবেন, 2 বছর থাকলে 2 বার গুণ দিবেন, অর্থাৎ এটা বছরের উপর ডিপেন্ড করবে। এখানে 2 বছর আছে, আপনি 2 বার গুণ দিচ্ছেন। যদি এখানে 3 বছর লেখা থাকতো তাইলে আরেকটা গুণ দিতে হইতো আপনাকে। আপনি কি বুঝতেছেন বিষয়টা?
জি জি, তারপরে কাটাকুটি। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন আমি কিভাবে করাচ্ছি? আমি করাচ্ছি হচ্ছে, আমি চাচ্ছি না যে আপনাদের একটা ম্যাথ ধরাইয়া দিলাম আপনি ওইটা করলেন। আমি চাচ্ছি একটা ম্যাথ যাতে ওই নিয়মের যা আসে আপনি পারেন একটু। ঠিক আছে তো? ওকে, তো এই নিয়ম আমাদের মোটামুটি ক্লিয়ার নাকি? আসেন এর পরেরটা করব আমরা। 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? আরেকটা বিষয় বলি, রিসেন্ট যত পরীক্ষা হবে এখন দেখবেন ওই যে মানে আজকে যে পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো আসছে ওগুলো কপি পেস্ট হবে। এজন্য খুব ঠান্ডা মাথায় ওগুলো শিখে নেন, আপনাদের জন্য নিজের জন্য লাভ হবে। মনে থাকবে? আচ্ছা, তো আমি একটু ওইটা আমি সলভ করে দিব। কয় নম্বর? 3 নম্বর। হ্যালো, আপনারা কি আছেন নাকি? আল্লাহ জানে। হ্যাঁ স্যার, আছি তো। আপনি শুধু কথা বলেন, আর তো কেউ কথা বলে না। জি স্যার, আছি। আচ্ছা, এখন আমরা এইটা করব, তবে এটা করার আগে একটা বেসিক শিখে আসি। বেসিক না শিখলে আমরা ওইটা একটু কাজ করতে একটু মানে সহজ হবে না। ঠিক আছে, তো আমরা একটু বেসিকটা দেখবো। এরকম যেমন আপনাদেরকে আমি জাস্ট হালকাভাবে একটা জিনিস বলি। আমি বললাম দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 50, যেমন একটা 20 আর একটা হচ্ছে 30। এই দুইটা সংখ্যার যোগফল ধরেন 50। হ্যাঁ, হলো তো? দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 50। বলেন কোন দুইটা সংখ্যার যোগফল 50? এখানে আমি তো লিখেই দিছি কোন দুইটা, একটা 20 আর একটা হচ্ছে 30। এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 50। এখন এই দুইটা সংখ্যার অনুপাত কত আমরা একটু দেখি। এখানে লিখলাম 20 অনুপাত, এখানে লিখলাম হচ্ছে আমি 30, হলো? তাইলে তার অনুপাত কত হয়? 2:3 না? বলেন 3। এখন এখানে একটা মজার একটা জিনিস দেখেন, একটা মজার একটা বিষয় দেখাই। এই দুইটা হচ্ছে কারা? এই দুইটা হচ্ছে এই যে দুইটা সংখ্যার যোগফলের অনুপাত। এরা হচ্ছে দুইটা সংখ্যার যোগফলের অনুপাত। তাহলে এই দুইটা সংখ্যার অনুপাত যদি 2:3 হয় এবং ওই দুইটা সংখ্যার যে অনুপাত আছে না, এই অনুপাতগুলো দিয়ে এগুলো মানে অনুপাতগুলোর যোগফল দিয়ে এগুলাকে 50কে ভাগ করা যায়। বুঝছেন বিষয়টা? মানে যে অনুপাত হয়, যেমন 2 এবং 3 না, ওই দুইটার যোগফল কত? 5 না? 5। এই 5 দিয়ে এই যোগফলটাকে অর্থাৎ 50টাকে ভাগ করা যায়। আগে বিষয়টা বুঝছেন কি না? মানে যাদের যোগফল হয় তাদের অনুপাত দিয়ে ওই যোগফলটাকে ভাগ করা যায়। বিষয়টা আগে বুঝছেন কিনা বলেন? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে বেসিকটা কি হচ্ছে, এখানের যে অনুপাতটা এটা হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফলের না, তাহলে এই দুইটার অনুপাত দিয়া এখানে যে যোগফলটা হচ্ছে ওইটাকে ভাগ করা যায়। এতটুকু বুঝছেন কিনা বল? জি জি জি। এখন আমি ওইখান থেকে দুইটা সংখ্যা বের করতে পারবো না, 5 দিয়ে যদি ভাগ করে প্রথম সংখ্যা আমি বের করতে চাই, তাহলে এই 2 দিয়ে গুণ দিব। দেখেন এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 10, এটা 20 প্রথমটা পেয়ে গেলাম। আবার ওই 50টাকে আবার মানে কত 50টাকে আবার 5 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে দিব। তাইলে এটা দিয়ে এটা 10, তার মানে 30। এই জিনিসটা আগে বুঝছেন কিনা? চমৎকার আইডিয়াটা বোঝা গেছে কিনা? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে ওইটা জাস্ট বলেন। এখানে পূর্ণ দুইটা সংখ্যার যোগফল যদি 300 হয় তাহলে তাদের অনুপাতের যোগফল দিয়ে এটাকে ভাগ করা যাবে না যাবে না? এটা বলেন। অবশ্যই যাবে। ওকে, তাহলে আমরা একটু পরীক্ষা করি। এইটা দেখেন খ নম্বর, এখানে যোগফল হচ্ছে 7। 300কে 7 দ্বারা কখনো ভাগ করা যাবে না যাবে না যাবে না, এই জন্য উত্তর এটা হচ্ছে না। হলো? আবার আসেন এখানে জি জি, এখানে আমরা 300 আনলাম আর এখানে যোগফল হচ্ছে কত? 5 আর 3-এর যোগফল 8। আপনি 8 দিয়েও ভাগ করা যাবে না যাবে না, তার মানে দুইটা অপশন কেটে দিই আমরা। হলো? কিন্তু বাকি দুইটা অপশন যদি আমরা একটু চেক করি, এইটা হচ্ছে 10, 10 দিয়ে 300কে ভাগ করা যাবে। আবার এখানে 5, এইটা দিয়েও ভাগ করা যাবে। তাহলে আমরা কি করব? আমরা একটু চেক করব। প্রথমে আসেন ক নম্বর দিয়ে চেক করি। প্রথমে হচ্ছে 300,
300কে আমি 10 দিয়ে ভাগ করব, অনুপাতগুলোর যোগফল হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করে প্রথম সংখ্যা বের করার জন্য 1 গুণ দিলে প্রথম সংখ্যা বের হবে, এটা দিয়ে এটা প্রথম সংখ্যা হচ্ছে 30। আর এরপরে আপনি যদি 300কে আবার 10 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করি তাহলে কত আসে বলেন? 3 নং 27, 270। কিন্তু মজার বিষয় হলো এখানে স্পষ্ট আপনাকে বলে দিছে যে 100 হতে বড় হতে হবে, পূর্ণ সংখ্যাগুলা 100-র চেয়ে বড়। এইটা কি 100-র চেয়ে বড় ছিল? এটা কি 100-র চেয়ে বড় ছিল? ছিল না, এজন্য ক নম্বর উত্তর হবে না। দ্বিতীয় নম্বর অপশন আপনার মানে করারও দরকার নাই, এটা উত্তর। তারপরে আমরা এখন করব বোঝার স্বার্থে। 300কে আপনি 5 দ্বারা ভাগ করেন, কত হয়? 5 দ্বারা ভাগ করে আপনি কি করবেন? 5 দিয়ে ভাগ করে আপনি 2 দ্বারা গুণ করেন, তো সংখ্যাটা পাবো আমরা। এটা হচ্ছে কত? 60। 60 হচ্ছে 2 দিয়ে গুণ করলে 120। আবার এই 30টাকে আবার কত 5 দিয়ে ভাগ করব, ভাগ করে 3 দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে কত? 60। তাহলে কত? 180। 180। এই দুইটা 100 এর চেয়েও বড় না ছোট বলেন? বড় না ছোট? তো কথাটা বুঝছেন না বুঝেন নাই সবাই, নাকি কঠিন লাগলো? ওকে, খুব সহজ কিন্তু দেখেন। আচ্ছা, এখন আসেন আমরা এই দুইটা বুঝলাম, এরপরে আসবো। এই পরে দেখেন আমরা এই অঙ্কটা কেউ যদি চায় যে আমার অঙ্ক করবো না, দেখেই উত্তর বলতে পারবেন? একটা আছে, একটা মানে এটা দেখলে উত্তর বলা যাবে, মানে এই অঙ্কতে বলা যাবে, সব অঙ্কতে বলা যাবে না, বলতে পারবেন? এই দেখেন আমি একটা টেকনিক শিখাই আপনাদের। যদি আপনি কখনো দেখেন লেস দেন অর ইকুয়াল, অথবা আপনি দেখলেন গ্রেটার দেন অর ইকুয়াল অথবা লেস দেন অর ইকুয়াল, এখন আপনি কি করবেন? যদি এইটা থাকে তাহলে সেট অবশ্যই আপনাকে থার্ড বন্ধনী দিয়ে লিখতে হবে। এখানে থার্ড বন্ধনী তো এটা নাই, একমাত্র এইটা আছে, তার মানে এইটাই হচ্ছে উত্তর। আমার কথা কি বোঝা গেছে কিনা, বুঝছেন কিনা? এটা হচ্ছে একটা টেকনিক আর কি, জাস্ট এই টেকনিকে এটা সলভ করলাম আমরা। এখন আসেন অঙ্কটা আমরা করব। অঙ্ক হচ্ছে 2 পদ্ধতিতে করতে হয়। একটা হচ্ছে রিটেন টাইপের, যেটা এটা অনেক লম্বা, যেটা এখানে করা যাবে না। আমরা এমসিকিউ মেথডে আপনাদেরকে একটা টেকনিক শেখাই আজকে, এই জিনিসটা মনে রাখবেন আপনারা, দেখবেন অনেক ভালো লাগবে। আগে আসেন ওইটা ক্যালকুলেশনটা আগে শেষ করে ফেলি। x² লিখলাম -7x + 12 লেস দেন অর ইকুয়াল 0, এটা লিখলাম। হ্যাঁ, লিখার পরে আপনি ওইটা মানে মিডিল ফ্যাক্টর তো করতে পারবেন না? 3 4 12, তাহলে x² -7x - 3x + 12, তারপরে আমরা লেস দেন অর ইকুয়াল 0 লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আচ্ছা, এখানে হয়ে যাবে আপনার কত? 60, এখানে 4 হবে। হ্যাঁ 4, তাহলে এখান থেকে কমন যাচ্ছে x - 4, আর এখান থেকে আমি মাইনাস কত 3 কমন নিলে এখানে থাকবে হচ্ছে x - 4। এতটুকু পর্যন্ত তো আমরা সবাই বুঝি নেই? বুঝছি। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? 4 এইটা হতে পারে, অথবা হতে পারে x - 3 লেস দেন অর ইকুয়াল 0, এটাকে লিখতে পারি। x সমান হচ্ছে আপনার কত 3, আর এটাকে লিখতে পারি হচ্ছে আপনার কত 4। এই দুইটা আমাদের আসলো, বুঝছেন? এই দুইটা আসলো। মনে রাখবেন, আজকে থেকে মনে রাখবেন, যদি 0 এর চেয়েও ছোটো হয়, কি বললাম বলেন তো? যদি কোনো মান 0 এর চেয়ে ছোটো, যেমন এটা তো 0 এর চেয়ে ছোটো না, বলেন? দেখতেছেন সবাই? এখানে 0 এর চেয়েও কি ছোটো? 0 এর চেয়ে ছোটো, 0 এর চেয়ে ছোটো। যদি কোনো জায়গার মধ্যে 0 এর চেয়ে ছোটো পান, তাহলে বুঝবেন এটার মান কিভাবে লিখতে হয় জানেন? এইভাবে লিখবেন, লিখে এখানে লিখবেন ছোটো মান এমসিকিউ পরীক্ষার জন্য, আর এখানে লিখবেন বড় মান, শেষ আপনার অঙ্ক। তাহলে এখানে ছোটো মান কত ছিল? 3, তাহলে এখানে 3 হবে, এখানে 3 হবে, আর এখানে হচ্ছে বড় সংখ্যা হচ্ছে 4, এই উত্তর শেষ। যেহেতু এখানে সংখ্যা রেখার মাধ্যমে দেখায় নাই, তাহলে আপনাকে এখানে সেটের মাধ্যমে দেখাতে হবে। একটা হচ্ছে 3
আর একটা হচ্ছে 4। এই অঙ্কটা বুঝছেন না বুঝেন নাই বলেন? ওকে, আচ্ছা এই অঙ্কটা একটু বড় ছিল, আপনারা কিছুটা দরাইয়া দিই, দেখেন আমি একটু করাইয়া দিই। এমনি সহজ অঙ্ক কিন্তু একটু বড় আর কি। জি, এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দিয়ে দিস। এক্স ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড এক্স সমান হচ্ছে 1 হলে আপনার এইটার মান আপনাকে বের করতে বলছে। তাহলে এটার মান বের করতে হলে আপনি দেখেন এখানে কিন্তু একটা সূত্র হয়ে যায়, তাই না? এতটুকু পার্ট পর্যন্ত একটা সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হয়ে যায়, বুঝছেন? সূত্র হয়ে যায়। তো এই সূত্রটাকে আপনারা এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে এই এতটুকু অংশ যদি আমরা লিখি তাহলে এইরকম হয়, দেখেন এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস কত হবে 4y স্কোয়ার, এটা হবে না? দেখেন তো 4y স্কোয়ার, আমি মানে এক লাইন শর্ট করলাম, আপনারা তো বুঝছেন মনে হয় কীভাবে শর্ট করছে। এক্স স্কোয়ার প্লাস 2, তারপরে হচ্ছে কি 2a, তারপরে হচ্ছে বি, এইটা আর কি, এটাকে শর্ট করে লিখছি আমি এটা। তো এইটা হচ্ছে 1 নাম্বার, এইটার সাথে যোগ হবে পরেরটা, তাহলে পরেরটা কীরকম হবে? পরেরটা হবে ওয়াই স্কোয়ার প্লাস 4yz, তাই তো, প্লাস 4z স্কোয়ার, এত বুঝতেছে। এরপরেরটা আমরা কিভাবে লিখতে পারবো দেখেন, জেড স্কোয়ার, আপনারা বলেন একটু আমাকে তাহলে হেল্প হবে। তারপরে 4zx প্লাস 4x স্কোয়ার, এটা হয়ে গেল, তাই না? এখন আমরা যোগ করে দিই, যোগ করলে দেখেন এখান থেকে আমরা অন্য খালি দিয়ে দিই, যদি আমরা দিই এখানে যোগ করি, এগুলো যোগ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হয়ে গেল, তাই না? প্লাস এখান থেকে দেখেন সব জায়গা থেকে 4 কমন নিলাম, বাকি থাকলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স হইল। এরপরে এখান থেকেও কিন্তু আমরা চাইলে 4 কমন নিতে পারি, তাহলে বাকি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম তো, এরকম থাকবে। তাহলে এখন আমি ওইটার মান কত, ওইটার মান হচ্ছে 2 প্লাস 4, এইটার মান হচ্ছে 1, আর এইটার মান হচ্ছে 4 ইন্টু 2। তাহলে এখন যদি আমরা যোগ করি, এখন যদি আমরা কি করি, যোগ করি, দেখেন এখন যদি আমরা একটু যোগ করি, যোগ করলে কত আসে, 2 প্লাস এখানে হচ্ছে 4 প্লাস হচ্ছে 4 দুগুণা 8, 8 9 10 11 12 13 14, তার মানে এখানে রেজাল্ট আসবে কত, 14। তাহলে উত্তর হচ্ছে 14, তাহলে এইটা উত্তর। বুঝছেন না বুঝেন নাই সবাই বলেন? ওকে, করা যাবে বলতে, যেহেতু এই নিয়মের টাইপগুলো ভিন্ন হয়, একবার শিখছেন আবার আসতে পারে, এই জন্য আপনি যখন এক্সপার্ট হবেন নিজেই আপনি শর্টকাট করতে পারবেন, বুঝছেন? এটা করতে করতে হয়ে যাবে, তো এটার জন্য আলাদা শর্টকাট দেওয়াটা আসলে সুন্দর হবে না, তাই না? তো এটা হচ্ছে সমীকরণ টাইপের একটা ম্যাথ। মনে রাখবেন এই ধরনের অঙ্ক এমসিকিউতে অবশ্যই আপনারা অপশন টেস্ট করে করবেন। এখন এইটার একটা নিয়ম আছে, টেকনিক হচ্ছে যেগুলা অপশন টেস্ট করে উত্তর বের করতে হয়, এগুলার উত্তর কোথায় থাকে জানেন? 90% এইটার উত্তর ঘ নম্বরে হয়। এটা কিন্তু আমি আগেও বলছিলাম ক্লাস। তো আপনি কি করবেন, এখানে জাস্ট এইটা, এই যে 3 মান ধরবেন x, এইটার মান ধরবেন আপনি y। তাহলে আপনি এখানে একটু পরীক্ষা করে দেখেন এটা মিলে কি না, যে 3 ইন্টু এক্সের জায়গায় যদি আপনি 3 বসান, মাইনাস ওয়াইয়ের জায়গায় যদি আপনি 6 বসান, তাহলে 3 হয় কি না? দেখেন 3 3 9, মাইনাস হচ্ছে 6 সমান হচ্ছে 3, মিলে গেছে কিনা? এখন আপনি যদি চান যে আর কোনো অপশন আমি টেস্ট করব না, তাহলে মনের শান্তির জন্য আপনি চাইলে এটাও চেক করে নিতে পারেন। এটা যদি চেক করেন তাহলে 3 5 কত হবে, 15,
15 প্লাস ওয়াই হচ্ছে 6 মানে 15 আর 6 হচ্ছে 21 মিলে গেছে, তার মানে উত্তর হচ্ছে এইটা। কথা বুঝছেন না বুঝেন নাই? কি আপনাদের কি কঠিন লাগতেছে নি? এত ব্যঙ্গে চুরে দেখাচ্ছে, এখন তো কঠিন লাগার কথা না। ওকে, এরপর আসেন আমরা কয় নম্বর? 6 দেখলাম, 7 নম্বর অঙ্কটা দেখব। সেই 7 নম্বর অঙ্কটা আচ্ছা দেখেন, আমরা 7 নম্বর ম্যাথটা একটু দেখব। আমি এইভাবে ধীরে ধীরেই পড়াই, বুঝছেন? তো আপনি ধীরে ধীরে পড়লে যেটা হয়, আমার কথা হচ্ছে যাতে একজনে একটা ম্যাথ পড়ে বুঝতে পারে। কথা বুঝছেন? তাড়াহুড়া করলে ম্যাথের কোনো জিনিসই বোঝা যায় না, ঠিক আছে না? যে আমি জি 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 এজন্য আমার কথা, আমার ধারণা যেটা, আমার ধারণা হচ্ছে একটা ম্যাথে যদি আমার 20 মিনিটও লাগুক, কারণ আমার একটা ম্যাথ যদি আমি ঠিক করে দিতে পারি, তো বাকি ম্যাথগুলো তারা করতে পারে, বুঝছেন? আচ্ছা, তো আমরা হ্যাঁ, আচ্ছা এখন আসেন, আমি এখানে এই ম্যাথটা আমরা দেখব 7 নাম্বারটা, 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্ক আপনারা চাইলে দুইভাবে করতে পারবেন, আমি দুইভাবে দেখাই দিই, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এখানে বেসিকটা হচ্ছে হাফ, এই হাফটাকে কিভাবে লেখা যায়? 2 ইনভার্স 1, এটা লেখা যায় না? এটাতে জানি কি না আমরা? হ্যাঁ, আচ্ছা তাইলে এইভাবে আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন, হচ্ছে 2 ইনভার্স 1 দিয়ে ইনটু আপনি লিখলেন 2x মাইনাস 3 প্লাস 1 5 আছে, ওইটাকে আমি কি করতে পারি? 5 থেকে 1 বাদ দিয়ে 4 করে ফেলতে পারি, তাই না? তাহলে এখানে কত আসে? এখানে হচ্ছে আমরা জানি যে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে যদি আমি লিখি 2, তাহলে x মাইনাস 3 এরপরে প্লাস এরপরে হচ্ছে ইন্টু মাইনাস 1 সমান হচ্ছে এটার উপর স্কোয়ারও দিয়ে দিই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখেন, x মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাস 1 সমান হচ্ছে 2 স্কোয়ার। আমি অনেক জিনিস স্কিপ করতেছি না আমি বোঝানোর জন্য, যেমন আমি ভাবতেছি কেউ মানে অল্প পারে না, এই জন্য, বুঝছেন? তো 2 এখানে হচ্ছে x, এখানে মাইনাস কত হয়ে যাবে? 4, তাই তো? 4 হয়ে যাবে, এরপরে হচ্ছে 2। এখন আমরা 2 বাদ দিয়ে দিলে এখানে যেটা থাকবে হচ্ছে x মাইনাস 4 সমান 2, তাহলে x সমান হবে 2 প্লাস 4, তার মানে x সমান হচ্ছে 6। এটা হচ্ছে উত্তর, বুঝছেন সবাই? হ্যালো, সবাই বুঝছেন? এখন এটাকে অন্যভাবেও করা যাইতে পারতো, দেখাই আমি টেকনিকটা। আপনি বাসায় এক নিয়মটাকে 2-3 ভাবে করবেন। দেখেন এখানে 1টাকে ওইভাবে নিয়ে নিলে সমানের ওই পাশে কিন্তু 4 হয়, তাই না? আর এই 2টা দেখেন কি বাঘ আকারে আছে, তাহলে ওই পাশে গুণ করলে এখানে 2 আসে, আর এখানে কত থাকে দেখেন, x মাইনাস 3 হইল। তাইলে আমি এইটাকে কিন্তু এইভাবেও লিখতে তো পারতাম, x মাইনাস 3 আর এখানে হচ্ছে কত 8, এখানে কত 8, বা x এখানে মাইনাস হচ্ছে 3 আর এটাকে আমি 3 দিয়েও লেখা যায় না বলে? লেখা যায়। তাহলে 2 যদি আমি বাদ দিই, তাহলে x মাইনাস 3 সমান 3, তার মানে x সমান হচ্ছে 3 প্লাস 3, দ্যাটস মিন হচ্ছে আমাদের এখানে 6। এইভাবেও করা যাবে। কথা বোঝা গেল না বোঝা যায় নাই? ওকে, গেল। এখন আপনি এই যে 2টা নিয়ম শিখলেন, এখন কি বসে থাকবেন? অবশ্যই না, বাসায় আরও কিছু টেকনিক শিখিয়ে দিই, এক কাজ করবেন। এখানে আনলেন এই যে এইটা আনলাম, আর এখানে আপনি রাখলেন কি 4। এখন আপনি অপশন টেস্ট করবেন। আমি আগেও বলছি অপশন টেস্ট করলে উত্তর থাকে গ নম্বরে, দেখেন মিলে গেছে কিন্তু আবার 6। এখন আপনি কি করেন, এক্সের মান যদি 6 বসান, 6 মাইনাস 3 বসান, তাহলে ও আচ্ছা,
স্যার আগে দিতাম। হ্যাঁ আচ্ছা এইভাবে তাক। আস্তে এরপরেরটা দেখেন 8 নম্বরটা পারবেন? চেষ্টা করা যাবে। হুম আপনি যদি প্রত্যেকটা ও আচ্ছা আগেরটা তো হয়েছিল হবে। এই দেখেন এখানে তো জিও হয়েছে না, ধরেন এখানে তো 2 ওইদিকে গেলে এখানে 8 হয়ে যাবে না, 4 দুগুণা কত 8, আর এখানে হচ্ছে 2x মাইনাস কত 3। এখন x এর মান যদি আমি 6 ধরি তাহলে 6 মাইনাস 3 এখানে 8, তাহলে মিলে গেছে তাই না? এখানে 3 সমান হচ্ছে 8, তার মানে 8 সমান 8 মিলে গেছে, তার মানে এইটা উত্তর। এটা কেন বলে দিলাম যাতে আপনি মানে একটা মানে করার একটা অভিজ্ঞতা বাড়ে, যে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারেন। ম্যাথগুলা বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আপনি চিন্তা না করতে পারেন আসলে ম্যাথ শেখাটা একটু টাফ হবে। যে আপনি যদি চান যে আমি এক অ্যাঙ্গেলে পড়বো তাহলে আপনার শেখাটা কম হবে। কথা বুঝছেন? সব সময় একটু ভিন্ন আইডিয়া নিয়ে একটু কাজ করবেন, দেখবেন ভালো লাগবে আপনাদের। এই আইডিয়াগুলো ক্লাসগুলোতে পেয়ে যাবেন, আপনি করতে থাকেন। এখন পর্যন্ত যত ক্লাস করছেন আপনারা কি উপকার হচ্ছে না অপকার হচ্ছে বলেন তো? আচ্ছা তাহলে আপনি করতে দেখেন, দেখবেন অনেক জিনিস শেখা হয়ে যাবে। আচ্ছা এখন আসেন আমরা এই ম্যাথটা করব। আচ্ছা এটা হচ্ছে লগের একটা ম্যাথ, তো আমরা লিখব হচ্ছে লগ √8 টু দি পাওয়ার x, আর এটাতে আর সমস্ত যেহেতু আছে 3 দিয়ে 3 কে 3 9, আর হচ্ছে উপরে 10 আর নিচে হচ্ছে 3। তো লগটাকে যদি সূচকে নেন তাহলে লগ আর থাকবে না, এখানে হচ্ছে √8 এটা উপরে চলে আসবে তাই তো, সমান হচ্ছে x। যেহেতু x হচ্ছে ডান দিকে, আমি চাচ্ছি বাম দিকে আনলে আমার জন্য ভালো লাগবে আপনাদের, তাই না? এক কথাই এটা নিলাম। এখন একটা জিনিস দেখেন, এখানে √এর মান হচ্ছে কত? √8কে লেখা যায় হচ্ছে 8কে আপনি লিখতে পারবেন হচ্ছে কত? হ্যাঁ পাওয়ার 3 লিখলাম তাই না? আবার হাফ একটা আছে, আবার দেখেন এখানে উপরে আছে কত? উপরে কত ছিল? 10 আর নিচে হচ্ছে 3, তাহলে 3 3 কেটে দিই, এটা কাটলে হচ্ছে 5 তাই না? তাহলে 2 এর ওপর পাওয়ার 5 টাকা মানে হচ্ছে কত? 32। কত? 32, বুঝছেন? 32, তাইলে এটা হচ্ছে উত্তর। সবাইকে বুঝতে পারলাম? জি বুঝছেন কিনা বলেন? ওকে আচ্ছা এখানে একটা ম্যাথ দেখাবো। এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু আবার ব্যাংকের ম্যাথ। এটা সরাসরি এখানে উত্তর হচ্ছে 29 দিছে অবশ্যই, তো উত্তর 29 হবে, এটার কোনো সঠিক উত্তর ছিল না। কিন্তু এটা কোথায় থেকে কপি পেস্ট করছে আমি অলরেডি পিকচার দিয়েছি আপনাদের, আমি একটু দেখাই। তারপরে আমি এখানে দিয়ে দিছি বেসিক সহ আমি বুঝিয়ে দিব, ইভেন একটা সূত্রও দিয়ে দিব আপনাদের। দাঁড়ান আপনারা এই ম্যাথটা একটু দেখতে পারেন। এই ম্যাথটা কিন্তু আবার আপনার ব্যাংকে, অগ্রণী ব্যাংকে আসছিল, তারপরে বাংলাদেশ ব্যাংকে, সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, সব ব্যাংকে কিন্তু এই সেম প্রশ্নটা। এটা ছিল ইংলিশে আর এখানে আসে বাংলায়। কথা বুঝছেন? এখানে ইংলিশে ছিল আর এখানে বাংলায়, এই শেষ। এখানে কি পড়ছে এইটা বোঝার আগে আপনাদেরকে নিয়ে আমি একটা বেসিক দাঁড় করার ট্রাই করি। ওকে তাহলে আপনারা জি বুঝে নেই? হ্যাঁ শীটটা দিয়ে দিবেন, আমি যা পড়াই শীট দিয়ে দিব, আমি শীটে আমার কার্পণ্য করার কোনো দরকার নেই। ওকে ওকে সমস্যা নেই, আমি দিয়ে দিব না আপনার। আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে, দেখেন এক থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য, এই প্রশ্নটা। তো এইটা বোঝার আগে আপনাদেরকে নিয়ে আমি ছোট্ট একটা ম্যাথ করব। আসছেন সবাই? আচ্ছা দেখেন এইটা করার আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা ম্যাথ করাবো, এটা দিয়ে আপনারা বুঝে যাবেন যে এটার বিষয়টা কি।
আমি বললাম 1 থেকে 20-এর মধ্যে 1 থেকে 20-এর মধ্যে 1 থেকে 20-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, দ্বারা বিভাজ্য নয়, এরকম সংখ্যা কয়টা আছে আপনাকে বের করতে বললাম। এখন এত ছোট্ট করে কেন লিখলাম? বোঝার জন্য। আগে আমরা বুঝাই। হ্যাঁ, মানে 1 থেকে কত পর্যন্ত 20-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য যায় সংখ্যা কয়টা আছে আমরা একটু গণে বের করি। আমরা সবাই একটু হেল্প করি আমরা, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো শিখাটা হয়ে যাবে, আপনাদের শিখা দরকার। প্রথমে 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 15, তারপরে 18, আর যাবে 1 2 3 4 5 আসেনি? 1 2 3 ও 12 বাকি আছে, তাই না? এখানে একটা 12 আছে, 12 হবে না? একটা 12 আমি দাঁড়ান, আমি শুধু বলছি এখন 3 দ্বারা বিভাজ্য হবে কয়টা? হ্যাঁ, এখানে হবে 12, আরেকটা হবে 15, আরেকটা হচ্ছে 18। কয়টা পাইলাম দেখেন তো? 1 2 3 4 5 6টা। এখন আমি কি গনে গনে বের করছি না বলেন? আমি তো গনে গনে বের করছি। এখন কি বলেন, বড় সংখ্যা যদি হইতো, যেমন আমি বলতাম 1000 থেকে 1000 পর্যন্ত, এখন কি আপনি এইভাবে বের করা সম্ভব? তো অবশ্যই, কিন্তু সময় সাপেক্ষ কিনা বলেন? সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় সাপেক্ষ। আমার কথা বুঝেন, সময় সাপেক্ষ কিনা বলেন? সময় সাপেক্ষ। এখন আমি তো ছোটো অঙ্ক করাচ্ছি, কারণ হচ্ছে বোঝার জন্য। আমরা বড় অঙ্ক পরে করবো, আমরা বুঝাচ্ছি আগে একটা জাস্ট। তার মানে কয়টা আছে এটা বের করার একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে শেষ যে সংখ্যা আছে না 20, 1 থেকে 20, প্রথমটা তো 1 থাকবে, শেষেরটা হচ্ছে 20, শেষ যে পদ থাকবে ওইটাকে আপনি 3 দ্বারা ভাগ করে দেবেন। মনে থাকবে বলেন তো? শেষ যেটা থাকবে ওইটা যেটা দিয়ে বিভাজ্য আপনি 3 দ্বারা ভাগ করে দিবেন। তাহলে কত হয় দেখেন, মানে 3 6 18, 6 দশমিক কিছু একটা আসবে, দশমিকের পরেরটা নেওয়া যাবে না, তাহলে 6। তাইলে 6টা হয়েছে কিনা মিলিয়ে দেখেন, এখানে 6টা হয়েছে কিনা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা আছে বলেন তো? কয়টা আছে? 6টা। এখন আপনাদের উল্টা একটা প্রশ্ন করবো আমি, 1 থেকে 100-র ভিতরে 3 দ্বারা বিভাজ্য যায় সংখ্যা কয়টা? দেখি কেউ দ্রুত উত্তর দিতে পারবেন। কি করব আমরা? সরাসরি যে কাজটা কি করব বলেন? সরাসরি যে কাজটা কি করব বলেন? স্যার 3 দিয়ে 100 কে হচ্ছে আমরা ভাগ করব, দেখব হ্যাঁ, প্রায় কত 33টার মতো আসে, তাই না? 33টার মতো। আচ্ছা, এখন হ্যাঁ, এখন আমাকে একটা জিনিস আমাকে বলতে হবে। এখন এইটা দেখেন স্বচ্ছ দেখা যাচ্ছে, ছোটো মানে 1 থেকে 20 নেওয়ার জন্য চোখে দেখা যাচ্ছে কি কি যাচ্ছে, কিন্তু বড় হইলে আপনি বের করতে হবে, অনেক সময় সাপেক্ষ। এখন আসেন 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? 1 থেকে 2-এর ভিতরে কয়টা আছে? প্রায় হচ্ছে 10টার মতো, তাই তো? 20 দিয়ে 2 করলে 10টা। এখন আমার ঘটনা হচ্ছে, আপনারা এমনি বের করেন, এমনি দেখেন কোন জিনিসটা ভাগ করা যায় বলেন তো? যে 2 দিয়ে ভাগ করা যায় কোনটাকে? 6কে ভাগ করা যায় 2 দ্বারা, যায় না? আবার 12কে 2 দ্বারা ভাগ করা যায়, আবার 18কে কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। 2 দিয়ে। তার মানে দেখেন 2 দ্বারা ভাগ করা যায়, আবার মানে 3-এর যেগুলা এগুলা, এই যে 6 এটাকে 3 দ্বারাও যাচ্ছে, আবার 2 দিয়েও যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে যাচ্ছে। এখন তারা প্রশ্ন করছে যে তুমি এমন সংখ্যা বের করো যেটা শুধু 3 দিয়ে যাবে, 2 দিয়া না। তাহলে যেগুলা 2 দিয়ে যাবে এগুলা কাটা পড়বে না বলেন আপনারা? তারা তো বলছে 2 দিয়ে যেগুলো এগুলো কাটা পড়বে। তাহলে 6 বাদ দিলাম, 12 বাদ দিলাম, 18 বাদ দিলাম, তাহলে কয়টা বাদ দিছি বলেন তো? কয়টা বাদ দিলাম?
তিনটা, তাহলে 6টা থেকে বাদ দিছি আমি 3টা, তাহলে উত্তর হবে 3। এখন আমাদের প্রশ্ন হলো যে বড় সংখ্যা হলে আমরা কি করব? মনে রাখবেন 3 দিয়েও ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যায়। তার প্রথম অঙ্ক কোনটা? 6 না? বলেন প্রথমটা কোনটা? 6 না? বলেন এই 6টা খুব দ্রুত আপনি কিভাবে বের করতে পারবেন? যদি 2টা থাকে তাহলে আপনি সর্বপ্রথম 2 ও 3-এর লসাগু নেবেন, তাহলে হবে 6। কত হলো বলেন? 6। তাহলে এই 6টা প্রথম 6 না? বলেন এইটা প্রথম 6 না? বলেন 6, তাহলে 6 আনেন, 6 একটা, 6 একে 6 একটা, এরপরে হচ্ছে 6 দুগুণা 12, 2টা, ওই দেখেন 2টা পেয়ে গেছি, কাটলাম। তারপরে এইটা দিয়ে এইটা কাটলাম, 3 × কত হলো? 18। দেখেন 3টা পাইছি না? তাহলে এই 3টা যে আমরা খুব সহজে যে খুঁজে, মানে এখান থেকে এইভাবে খুঁজে বের না করে যে আমরা পাইছি, এটা কার সাহায্য পাইলাম? বলেন লসাগুর মাধ্যমে। কার মাধ্যমে পাইছি? লসাগুর মাধ্যমে, লসাগু করে। এখন এই ধরনের অঙ্কতে আমি একটা সূত্র আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনারা খুব দ্রুত করতে পারবেন। মানে এই নিয়মটাকে কিভাবে সূত্রের মাধ্যমে আপনি করতে পারবেন। যেমন আপনি যে জিনিসটা করবেন, সর্বপ্রথম লিখে রাখেন, আপনারা লিখবেন শেষ পদ। শেষ পদ বলতে আমি এইটা বোঝাচ্ছি, মানে শেষটা যেটা বলবে, এই শেষ পদটা লিখবেন। লিখে নিচে লিখবেন বিভাজ্য সংখ্যা, যেটা দিয়ে বিভাজ্য যাবে, মাইনাস, আবার লিখবেন শেষ পদ, শেষ পদ। এরপরে যেটা লিখবেন বলেন 2টা লসাগু লিখবো, মানে লিখবো আমরা 2টি সংখ্যার লসাগু, লসাগু। এখন আপনারা আগে যেটা বের করছিলাম ওইটা আমরা করি। তো এখানে শেষ পদ ছিল কত বলেন? 20। বিভাজ্য সংখ্যা কত ছিল বলেন? এখানে 3 সমান শেষ পদ কত ছিল? 20, লসাগু কত ছিল? 6। তাহলে এখান থেকে আমরা পাবো কত? 6। এখান থেকে কয়টা পাবো? 6। আর এখান থেকে পাবো হচ্ছে 3। তাহলে 6 থেকে 3 গেলে কত হয় বলেন? 3 না? খুব সহজে হয়ে গেল কিনা বলেন? বুঝছেন না বুঝেন নাই বলেন? দশমিক বাদে শুধু পূর্ণ সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, পূর্ণ সংখ্যাটা, পূর্ণ সংখ্যা জাস্ট, আপনি দশমিকটা নিতে পারবেন না, মনে থাকবে না? এখন এই সূত্রটা কেমন লাগলো? এটা আমার কিন্তু বানানো সূত্র, মানে একটা ফরম্যাট দিলাম আর কি, জাস্ট এটা দিয়ে আপনি দ্রুত বের করতে পারবেন। বুঝছেন না বুঝেন নাই বলে? ওকে ওকে, এখন আসেন আমরা ওই অঙ্কটা ওইটা দিয়ে আমরা করি। তাহলে আগে সূত্র লিখে দিব, বাকিগুলো আপনারা করবেন, দেখি পারেন কিনা। আমরা লিখলাম শেষ পদ বিভাজ্য সংখ্যা মাইনাস, আবার লিখবো কি বলেন? শেষ পদ ডিভাইডেড বাই 2টি সংখ্যার কি? লসাগু। এখন 2টি সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা যাই আসুক, এটা হচ্ছে অন্য হিসাব। এখন যেহেতু 2টা সংখ্যা, তাহলে 2টি সংখ্যার লসাগু। তাহলে শেষ পদ কত হবে বলেন? 1000। এখন আপনারা করেন, করে আমাকে উত্তর বলেন কত হবে। উপরে লিখবো আমরা 1000, নিচে লিখবো কত দ্বারা বিভাজ্য বলছে? 30 দ্বারা না? 30 মাইনাস শেষ পদ কত? আবার 1000 লিখবো। লসাগু কত? 16 এবং 30-এর লসাগু হচ্ছে কত? 240। তাহলে এইটা দিয়ে এইটা কাটলে এখানে হবে 33, তাই তো? 33 মাইনাস এইটা কাটলে হচ্ছে 4। 29 হয়েছে নি? একটা ধন্যবাদ তো দিবেন নাকি? জি জি, 29। আচ্ছা ওকে, তাহলে তো কত সহজে আমরা করে ফেললাম।
হ্যাঁ হ্যাঁ, মানে একটা ফরম্যাট দিয়ে দিলাম আপনাদের, জাস্ট এইটা কাজে লাগাবেন, দেখবেন আপনার মানে প্যারা লাগবে না। আর এত জিনিস ওই যে আমি একটু আগে যা বুঝাইছি দেখলেন একটু একটু মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমি সহজ করে যখন আমি ছোট্ট একটা অঙ্ক দিয়ে বুঝাইলাম তখন কিন্তু বুঝছেন খুব ভালো করে। আমি 1 থেকে 20 কেন নিলাম বোঝার জন্য, বড় অঙ্ক দিয়ে বোঝানো যায় না, ছোটো অঙ্ক দিয়ে বোঝানো যায়, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন এই ম্যাথটা শেষ। এরপরে আসেন আমরা আরেকটা ম্যাথে যাব। মানে হ্যালো, জি, মানে এই টাইপের যখন আসবে তখন ওই সূত্রটা ব্যবহার করবেন, বুঝছেন? 2-3 বার পড়লে দেখবেন এটা মানে খুব সুন্দর বুঝতে পারবেন। স্যার এখানে যদি জি, একটা দ্বারা বিভক্ত বলতো, বুঝি নাই। একটা দ্বারা বিভক্ত বলতো, এই একটা দ্বারা বিভাজ্য যদি বলতো তো শুধু তো আপনি 1000কে আপনি কত দ্বারা ভাগ করে দিবেন, এই মানে এই কত 30 দিয়ে ভাগ করে দিবেন, জাস্ট 30 দ্বারা ভাগ করে দিলে 33টা, তাহলে বুঝবেন 1 থেকে 1000-এর ভিতরে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা 33টা। এই বুঝা গেল? এটাই জানা। ওকে ওকে, তা এইরকম পরীক্ষা আসে কিন্তু ওই যে 1 থেকে গতবার আসছিল যে 1 থেকে কত 100 এর ভিতরে 7 দ্বারা বিভাজ্য যায় সংখ্যা কয়টা। তো এইটা নিয়ে অনেকে একটা সমস্যায় জিও করেন, ওই যে সূত্র নিয়ে যে শেষ পদ আর প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর +1, কোন সময় +1 কখন +1 হবে না, এইটার জন্য আমার একটা ক্লাস করতে হবে। এটা মানে যে সূত্র প্রয়োগ করা হয় এই সূত্রের জন্য আপনাকে প্রথম পদ শেষ পদ বের করতে হয়, বুঝছেন? এই বিষয়ে আমি এখন কথা বলতেছি না, আমি অন্য একটা ক্লাস আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো, এগুলো বোঝার জিনিস, বুঝছেন? না হয় বারবার আপনার মানে ঝামেলা লাগবে। এখন আসেন 10 নম্বর অঙ্কটা। এই 10 নম্বর অঙ্কটা করার আগে আমরা একটু বুঝে আসবো। এখানে আমি এটা দিয়ে দিছি আপনাদের বোঝার জন্য, এইটা দেখেন 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা আমরা যদি একটু দেখি যে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, এর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? তলগুলির মোট ক্ষেত্রফল কত? ঠিক আছে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে, কিন্তু বিষয়টা আমি একটু বোঝাবো আপনাদের। এটা বোঝানোর জন্য এই চিত্রটা আপনাদেরকে আগে বোঝান। সিলিন্ডারটা আপনারা দেখেন আগে। সিলিন্ডার তো চিনেন মনে হয় আপনারা, তাই না? এই যে সিলিন্ডারের গ্যাস যেটা দিয়ে নিয়ে আসেন বাড়িতে ওইটার মতো। তো এই হচ্ছে আপনার টোটাল একটা সিলিন্ডার। সে সিলিন্ডারের মধ্যে এখানে নিচে থাকে কি গোল একটা অংশ, উপরে থাকে কি গোল একটা অংশ, আর এই চতুর্দিকে থাকে আরেকটা তল। তাইলে এখানে মোটমাট তল হচ্ছে, এটা যদি খুলে নিয়ে আসেন, এই যে খুলে নিয়ে আসলাম, এটা একটা তল, এখানে তল হচ্ছে এই একটা তল। এখানে এই যে অংশটা না, এটা খুললে কি এইরকম হবে না বলেন তো আপনারা সোজা করলে? জি, সিলিন্ডারকে যদি আপনি খুলেন এই অংশটা এইভাবে হবে না, এইভাবে হইল। আর নিচের অংশটা যদি খুলে নিয়ে আসেন তাহলে এইভাবে হলো। তাহলে তল 1টা 2টা 3টা তল হলো। এখন 3টা তলের ক্ষেত্রফল কি? এইটা হচ্ছে টোটাল একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এই তলের ক্ষেত্রফল কত? πr²। তাহলে πr² পাচ্ছি হচ্ছে 2টা। আর এইটা কি ছিল বলেন? এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা কি টোটালটা আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে ওই যে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। তাহলে এখানে আমরা প্রস্থ পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে h। আর এই যেটা দেখছেন এই টোটালটা আপনি তো গোল ছিল আগে, এটা টোটালটা গোল ছিল না, তো গোল থাকলে কি ছিল? এটা হচ্ছে বৃত্তের একটা পরিধি ছিল এরকম, যদি গোল বলেন এভাবে গোল, তাহলে এই টোটালটা বৃত্তের কি পরিধি? পরিধি হচ্ছে 2πr। তাহলে প্রস্থ মানে দৈর্ঘ্য কত? 2πr। আর এখানে হচ্ছে এই আপনার প্রস্থটা হচ্ছে আপনার h। তাহলে এখানে পাইলাম একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 2πr আর আপনার কি প্রস্থ হচ্ছে h। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2πr/h এটা। এখন যতগুলো ক্ষেত্রফল আছে এখানে আমরা কি কি ক্ষেত্রফল পাইছি বলেন তো? একটা পাইছি 2টা πr², লিখব 2πr² প্লাস এখানে আরেকটা পাইছি, এটার ক্ষেত্রফল হচ্ছে 2πr/h।
এই দুইটাকে আপনি চাইলে একসাথে লিখতে পারবেন। কিভাবে লিখতে পারবেন? 2 পাই কমন নিতে পারবেন। 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ থাকে না বলেন? এইচ থাকে, তার মানে ওইটা হচ্ছে টোটাল বক্রতলের ক্ষেত্রফল। যদি আপনার সূত্র মুখস্থ থাকে, আমি সূত্র মুখস্থ করার জন্য ব্যঙ্গে ব্যঙ্গে বুঝাইলাম, আর যদি আপনার মুখস্থ থাকে 2 পাই আর আর প্লাস এইচ, তাহলে এইটা দিয়ে আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন। এখন আসেন সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করি। তাহলে সূত্র কী ছিল আমাদের? 2 পাই আর আর প্লাস এইচ। তাহলে আর এর মান কত দেওয়া আছে বলেন? 2। তাহলে 2 পাই আর এর মান হচ্ছে 2, আর এখানে হচ্ছে আবার 2 আর এর মান, আর এইচ এর মান হচ্ছে 6। তাহলে কত হয় দেখেন? 2 দুগুণা হচ্ছে 4 পাই, আর এখানে হচ্ছে 8, তাহলে 4 8 কত হয়? 32 পাই। এটা বুঝছেন? কেমন লাগলো? তার মানে এখানে দেখেন খুব সহজে কিন্তু এই জায়গাগুলো আপনি কাজ করতে পারবেন যদি ভালো করে বুঝেন আর কি। হ্যাঁ, বুঝলে অনেক জিনিস করা যায়, না বুঝলে তো আর কি করবেন। ওকে, জি জি। আপনারা তো ক্লাস কইরেন, নিয়মিত দেখবেন, অনেক জিনিস শিখবেন। ক্লাস না করলে তো হবে না। এখন আসেন এটা একদম সহজ ছিল যে একটা ত্রিভুজের মানে দুই কোণের অনুপাত হচ্ছে 28 ডিগ্রি আর 62 ডিগ্রি। আপনি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেন, তাই তো? 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলাম, তাহলে 28 আর 62 কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। 180 থেকে 90 গেলে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে একটা সমকোণী ত্রিভুজ হইল। আচ্ছা, এরপরে আসেন আমরা 12 নম্বর অঙ্কটা একটু করব। কি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন? এখানে আর বেশি নেই, কয়েকটা আসছিল। এখন আপনারা যদি বলেন তাহলে করাবো, আর না হলে এখানে রেখে দিই। করা যাবে? সমস্যা নাই না? আচ্ছা, ওকে ওকে। এখন আসেন আমরা এটা করব। এটা করার আগে আরেকটা জিনিস বুঝাই আমি। হ্যাঁ, আগে বেসিক ভালো তো অঙ্ক ভালো। প্রথমে আসেন পরিলিখিত আর অন্তর্লিখিত। আমি গতদিন ক্লাসে করাইছিলাম, আপনারা ছিলেন, তখন ছিল অন্তর্লিখিত। বুঝছেন? আর একটা হচ্ছে পরিলিখিত। কতদিন ক্লাসে কোনটা করাইছে বলতে পারবেন? এই যে অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে ভিতরে, আর পরিলিখিত মানে হচ্ছে বাহিরে। বুঝছেন? বাহিরে। তার মানে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্ত। তার মানে আপনি যে বৃত্তটা অঙ্কন করবেন, এই বৃত্তটা হবে মানে যেটা করবেন, যেমন আপনি এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, ধরেন আমি এখান থেকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, যেহেতু তারা বর্গক্ষেত্র বলছে। তো পরিলিখিত মানে হচ্ছে তার বাহিরের দিকে এইভাবে একটা বৃত্ত হবে। এখন আপনাকে এই যে বর্গক্ষেত্র আছে তার বাহু বলে দিছে, যে বাহু 4 করে। বুঝছেন? বাহু আপনাকে বলে দিছে, প্রতিটা বাহু হচ্ছে 4 4 4 4। আচ্ছা বলেন তো, এখান থেকে যদি আমি এখানে যোগ করি, আবার এখান থেকে যদি এখানে নিয়ে আসে, এইটার নাম কর্ণ। আমরা গতদিন বলছি কর্ণ, আবার ওই বৃত্তের জন্য এটা হচ্ছে ব্যাস, তাই তো? ব্যাস। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? √2a। √2a। এ বলতে কি? বাহু। এ বলতে কি? বাহু। এ বলতে বাহু। তাহলে বাহু আছে 4, তাহলে হবে 4 রুট কত বলেন? 4√2। তাহলে এইটা হচ্ছে কর্ণ, তার মানে এটা ব্যাস। তার মানে আমরা লিখতে পারি 2r = 4√2। বলেন তো ঠিক আছে কিনা? তাহলে আর এর মান কত? শুধু আর এর মান কত? 4, তারপরে √2 / 2, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে আর সমান হচ্ছে 2√2। এখন আপনাকে বৃত্তের ক্ষেত্রফল জানতে চাইছে। বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে এখানে দিলাম পাই, আর এর মান কত ছিল? 2√2²। তাহলে কত হয় বলেন? 2 দুগুণা 4 × 2, তার মানে হচ্ছে 4 দুগুণা 8 পাই, মানে 8 পাই। কথা বুঝছেন না বুঝেন না? দেখেন খুব কঠিন না, কিন্তু খুব সহজ, একদম সহজ। ওকে, বোঝা গেল? আমরা পারলাম ইনশাল্লাহ। এখন আসেন আরও করাই।
এই অঙ্কটা হচ্ছে আপনাকে CONIC শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কতটা হবে। তো বিন্যাস সংখ্যা আপনার নামও যদি কেউ বলা হয় যে আপনার নাম অমুক, ওই নামকে কতভাবে সাজানো যাবে, বিন্যাস করা যাবে, বুঝছেন। তখন আপনারা এটার বেসিকটা হচ্ছে এটা প্রথমে যা আছে, মানে এখানে কয়টা আছে বলেন, 1 2 3 4 5টা, আপনি প্রথমে লিখবেন 5 ফ্যাক্টোরিয়াল। এরপরে এখানে একই জাতীয় যদি থাকে কোনো বর্ণ, যেমন এখানে সি কয়টা আছে বলেন, 2টা না 2টি, যে কয়টা থাকবে এক জাতীয় যে কয়টা থাকবে, যেমন 2টা আছে, যদি 3টা থাকতো 3, 4টা থাকলে 4, তাহলে 2 আছে, তাহলে এখানে আপনি লিখবেন 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা বুঝছেন কিনা বলেন, মানে টোটালটা লিখবেন, উপরে লিখবেন যা আছে তা, আর নিচে লিখবেন হচ্ছে যেটা একই জাতীয় 2টা থাকলে আপনি, জি। তাহলে এই ফ্যাক্টোরিয়ালগুলো বাংলা তো আপনারা মনে হয় অনেকে জানেন, যে প্রথমে 5, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালে রেখে দিলাম, তাহলে নিচেও আছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দিলাম, তারপরে গুণ করব, 4 5 কত হয় 20, আর 3 20 হচ্ছে 60, উত্তর হচ্ছে 60। এত শেষ, হ্যাঁ 60, বোঝা গেল, একদম সহজ। এরপরে আসেন আপনি করবেন হচ্ছে এটা 15 নম্বর, একদম সহজ, এটা বেশি সহজ দিয়ে দিছে। এটাকে আপনাকে বলছে যে একটা থলিতে 5টি লাল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে, মানে র্যান্ডমলি যদি আপনি কি করেন একটি বল তুলেন, তাহলে সেটা সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে একদম সহজ এগুলা, যে সাদা না হওয়ার সম্ভাবনা আপনি লিখলেন সাদা না হওয়ার সম্ভাবনা। প্রথমে আপনি কি করবেন, মোট ঘটনাটা লিখে ফেলবেন, এখানে মোট যা আছে সব যোগ করে দিবেন। কয়টা আছে বলেন তো, 10 20 আর 5 কয়টা হয়, 35টা, 35। আর সাদা না হওয়া মানে কি, সাদাকে নেওয়া যাবে না, সাদা যদি না নেই তাহলে 20 আর 5 হচ্ছে 25, তাহলে কত হয়, 5 দিয়ে 5কে হচ্ছে 5 5 25 আর 5 7 35, এই হচ্ছে 7 ভাগের 5, এইটা উত্তর। তো আমাদের 15টা শেষ করলাম ম্যাথ, আপনাদের কেমন লাগলো একটু আমাকে বলবেন, নির্দ্বিধায় বলেন। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা করব এটা হচ্ছে টোটাল মানসিক দক্ষতা পড়ব, বুঝছেন। টোটাল মানসিক দক্ষতা সুন্দর করে আপনাদেরকে গুছাইয়া পড়াইয়া দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন। তো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর যারা হচ্ছে পেইড ব্যাচে আসতে চান, আপনারা মানে অনেকজন ভর্তি হয়ে গেছে, বুঝছেন। যারা মানে এই ব্যাচটা কিন্তু আমি ব্যাচ একটা রান হবে, এই বছরে আর কোনো রান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমার হচ্ছে আপনাদের যদি বেসিকে দুর্বল থাকেন, তাহলে এই একটা বই এমনভাবে শেষ করে দিব আপনাদের, মানে খায়রুল বেসিক ম্যাথটা, এটা এমনভাবে শেষ হয়ে যাবে আপনারা নিজে কল্পনা করতে পারবেন না। আর আমি মান্থলি হিসাবে রাখার একমাত্র কারণ হচ্ছে যে আপনাদের যদি কোনো কারণে ক্লাস ভালো না লাগে, সার্ভিস ভালো না লাগে, সেবা ভালো না লাগে, তাহলে যাতে আপনারা স্কিপ করতে পারেন, এজন্য আমি টোটাল টাকাও নিচ্ছি না আপনাকে, কথা বুঝছেন। আপনি 6 মাসে টাকা দিবেন, জি।